আজ শুরু করছি সৌরভস ডায়েরির প্রথম পডকাস্ট। ভিডিওটি দেখতে পারেন বা কানে হেডফোন দিয়ে চোখ বুজে শুনতেও পারেন। ভয়েজার মিশন, এক মহাকাব্যিক যাত্রায় মানব সভ্যতার নিদর্শন। ভয়েজার 1 উৎক্ষেপণ করা হয় 1977 সালের 5ই সেপ্টেম্বর। 1977 সালের 20 আগস্ট যাত্রা শুরু করে এর সহোদর ভয়েজার 2। নভোযান দুটি ইতিমধ্যে মহাকাশে কাটিয়ে ফেলেছে দীর্ঘ 47টা বছর। এই সময় সে পার করেছে সৌরজগতের সীমানা। এই দুই সহোদর মহাকাশযানের এক সংক্ষিপ্ত কাহিনী আজ আপনাদের বলবে সৌরভস ডায়েরি। 1969 সালের জুলাই মাসে নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন যখন চাঁদের বুকে মানুষের পদচিহ্ন এঁকে দেন, তখন পৃথিবীতে টিভি সেটের সামনে বসে সেই ঘটনা পর্যবেক্ষণ করেছিল প্রায় 50 কোটি মানুষ। ঘটনাটা এতই অভিনব যে সেই সময়কার অনেকেই ঠিক ওই মুহূর্তে কোথায় বসেছিল, কি করছিল তা মনে রেখেছে আজীবন। রোমাঞ্চকর এই অভিযানের পর পেরিয়ে গেছে বহু বছর। আরও কয়েক দফায় চাঁদে মানুষ পা ফেললেও সশরীরে মহাকাশে যাওয়ার প্রয়োজন অনেকটাই ফুরিয়েছে। তবে একের পর এক মহাকাশযান পাঠিয়ে আকাশের গ্রহ উপগ্রহ আবিষ্কার করার পরেও মানুষের আবিষ্কারের নেশা বাড়ছে প্রতিনিয়ত। এই নেশার উৎস আসলে প্রথিত হাজার বছরের মানব সভ্যতার শুরুতেই, যখন কোনো একজন আদিম মানব আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, কি আছে ওখানে? ওপারে কি আছে তা আমাদের জানা হয়ে গেছে অনেক আগেই। তবে সূর্যের সীমা ছাড়িয়ে দূর মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন গত শতাব্দীর মাঝামাঝি সময়েও কেউ দেখতে সাহস পেত না। কিন্তু আমরা সেই সাফল্যই অর্জন করেছি ভয়েজার মিশনের মাধ্যমে। ভয়েজার 1 নামের রোবট মহাকাশযানটি সূর্যের সীমা ছাড়িয়ে এখন ছুটে চলেছে অনন্ত নক্ষত্রলোকের পথে। 2024 সালের 5ই সেপ্টেম্বর যাত্রার 47 বছর পূর্ণ করা এই মহাকাশযানকে বলা যায় তার আরেক সঙ্গী ভয়েজার 2 এর সহোদর। 1977 সালের 20 আগস্ট যাত্রা শুরু করা এই মহাকাশযানেরও ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে 47 বছর। তাই এই দুই সহোদরের 47 বছরের অভিযানের এক সংক্ষিপ্ত ইতিহাস দেখে নেওয়া যেতে পারে। ভয়েজারের কাব্যিক উপাখ্যানের শুরুতেই স্মরণ করতে হবে জেট প্রপালশন ল্যাবরেটরির গ্যারি ফ্ল্যান্ড্রোর কথা। উনি পেশায় ছিলেন এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার। তিনি গত শতাব্দীর 60-এর দশকে আবিষ্কার করেন যে 70-এর দশকের একটা সময় সৌরজগতের ভারী গ্রহগুলো যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এমন এক অবস্থানে আসবে যার মহাকর্ষ শক্তি ব্যবহার করে দূর মহাকাশে পাঠানো যাবে মহাকাশযান। এই এমন এক অভিনব অবস্থান যা পেতে হলে আবারও অপেক্ষা করতে হবে 175 বছর। আসলে যখন পৃথিবী থেকে কোনো মহাকাশযান অন্য গ্রহে পাঠানো হয়, তখন সাহায্য নেওয়া হয় স্লিংশটের। স্লিংশট হলো অন্য গ্রহ বা উপগ্রহের মহাকর্ষকে কাজে লাগিয়ে মহাকাশযানের গতি বাড়িয়ে নেওয়া, যা তৈরি করে দেয় সীমিত জ্বালানি ব্যবহার করে দূরের পথে মহাকাশযান পাঠাবার সুযোগ। এমন সুবর্ণ সুযোগ পেয়ে নাসার বিজ্ঞানীরা বৃহস্পতি আর শনি গ্রহে অভিযান চালানোর এক দুঃসাহসিক অভিযানের পরিকল্পনা করলেন। নাসার এর আগের করা গ্রহান্তরের অভিযানের নাম ছিল
মেরিনার প্রোগ্রাম। তাই এই অভিযানের জন্য পরিকল্পনা করা মহাকাশযান দুটির নাম দেওয়া হলো মেরিনার 11 ও মেরিনার 12। কিন্তু কিছুদিন কাজ করার পর তারা আবিষ্কার করলেন এই অভিযানে ব্যবহৃত প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে যে আলাদা একটা নামেই হতে পারে এই অভিযান। তাই নতুন করে এই দুই মহাকাশযানের নাম দেওয়া হলো ভয়েজার 1 ও ভয়েজার 2। 1977 সালে যখন যাত্রা শুরু করে তখন ভয়েজার মিশনের মূল লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহে অভিযান করা। কিন্তু এই মিশনের নিয়ন্ত্রণে থাকা বিজ্ঞানীরা আরও বেশি কিছু চিন্তা করলেন। মিশন শেষ করে 1980 সালে ভয়েজার 1 মহাশূন্যের পথে যাত্রা করলেও ভয়েজার 2 এর যাত্রাপথ রিপ্রোগ্রাম করে কিছুটা বদলে দিলেন। ফলে ভয়েজার 2 ইউরেনাস ও নেপচুনের পথে এগিয়ে চলল। এই মহাযাত্রায় দুই সহোদর মহাকাশযান 4টি গ্রহ, 48টি উপগ্রহ, তাদের চৌম্বক ক্ষেত্র এবং বলয় পর্যবেক্ষণ করে সৌরজগৎ সম্পর্কে আমাদের জানার পরিধি বিস্ময়করভাবে বাড়িয়ে দিয়েছে। এই যাত্রার মাহাত্ম্য বোঝাতে অনেক কথাই বলা যায় এখন, কিন্তু শুরুর দিকে এত বেশি আশা করেননি এর ডিজাইনাররাও। প্রথমে এই মিশনের কার্যকাল ধরা হয়েছিল মাত্র 5 বছর। তারপর তা বৃদ্ধি করে করা হয় 12 বছর। কিন্তু সবাইকে বিস্ময়ে হতবাক করে 47 বছর পরেও স্বমহিমায় মহাকাশযান দুটি ছুটছে অসীমের পানে। ভয়েজার 2 যখন পাঠানো হয় তখন এমনভাবে সেটা পাঠানো হয়েছিল যাতে পরবর্তী সময়ে চাইলে ইউরেনাস ও নেপচুন যোগ করা যায় তার যাত্রাপথে। 16 দিন পরে পাঠানো ভয়েজার 1 এর গতিপথ ছিল সে হিসেবে কিছুটা ছোট। বৃহস্পতিতে তাই ভয়েজার 1 কিছুদিন আগে 1979 সালের 5ই মার্চ পৌঁছে যায়। আর বৃহস্পতির মাত্র কয়েক লাখ কিলোমিটার উপর দিয়ে উড়ে যায় ভয়েজার 1। ভয়েজার 1 এর পাঠানো ছবি থেকে জানা যায় বৃহস্পতির বায়ুমণ্ডলে বয়ে চলা বিশাল বিশাল ঝড়ের কথা। আরও চমৎকৃত হতে হয় যখন এর পাঠানো তথ্যেই জানা যায় সৌরজগতের মুকুট শনির বলয়ের মতো বলয় আছে বৃহস্পতিরও। তবে এ দফায় সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল বৃহস্পতির সবচেয়ে ভেতরের উপগ্রহ আইও সম্পর্কে। গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা 4টি গ্যালিলিয়ান উপগ্রহের একটি এই উপগ্রহ আইওতে দেখা যায় সক্রিয় আগ্নেয়গিরি। পৃথিবীর বাইরে প্রথমবারের মতো জানা যায় আগ্নেয়গিরির অস্তিত্ব। শুধু তাই নয়, পর্যবেক্ষণ করা 9টি আগ্নেয়গিরির কোনোটার গতি এত বেশি ছিল যে তার লাভা পৌঁছে যাচ্ছিল 500 কিলোমিটার উপরে। সালফারের আধিক্য থাকা এই লাভার উপস্থিতি বিজ্ঞানীদের নতুন চিন্তার খোরাক দিয়েছিল 80-র দশকে। পরবর্তী সময়ে অবশ্য প্রায় 400 সক্রিয় আগ্নেয়গিরি আবিষ্কৃত হয়েছে এই উপগ্রহে। এটি পেয়েছে সৌরজগতের সবচেয়ে সক্রিয় ভূপ্রকৃতির মর্যাদা। ভয়েজার 2 বৃহস্পতির কাছে পৌঁছায় ওই বছরের 9 জুলাই। আইওর বাইরে এই দুই মহাকাশযান পর্যবেক্ষণ করে বৃহস্পতির অপর দুই বিশাল বিশাল উপগ্রহ গ্যানিমিড ও ইউরোপা। এই দুই উপগ্রহের বরফাচ্ছাদিত ভূপৃষ্ঠে এদের পাঠানো ছবিতে দেখতে পাওয়া যায় অনেক দাগ। এই দাগ দেখে বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন এই দুই উপগ্রহের বরফের নিচে রয়েছে কোনো তরল পদার্থের সাগর। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুই ভয়েজার পৃথিবীতে পাঠায় প্রায় 33,000 ছবি, যা সৌরজগৎ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা পাল্টে দেয়। 20 সালে গ্রহের পরে মহাকাশযানদ্বয় ছুটে চলে শনি গ্রহের পানে। যদিও সৌরজগতের মুকুট
বলে পরিচিত সুন্দর বলয়ধারী এই গ্রহ শনিতে এর আগে পায়োনিয়ার 11 অভিযান চালিয়েছিল 1979 সালে। তারপরেও এই গ্রহের বিস্তারিত জানতে অপেক্ষা করতে হয়েছে 1980 সালের 12ই নভেম্বর ভয়েজার 1 পৌঁছানো পর্যন্ত। ভয়েজার 1 সেখানে পৌঁছে প্রথমবারের মতো পাঠায় শনির বলয়ের হাই রেজলিউশন ছবি। এ সময় ভয়েজার 1 শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটানের খুব কাছ দিয়ে উড়ে যায়। এ সময় আবিষ্কৃত হয় টাইটানের বায়ুমণ্ডল মূলত তৈরি পৃথিবীর মতো নাইট্রোজেন দিয়ে। তবে এর বায়ুমণ্ডল এত বেশি ঘন ছিল যে এর নিচে কি আছে তখন জানা যায়নি। এর জন্য অপেক্ষা করতে হয়েছে এই শতাব্দীর শুরুতে শনির কক্ষপথে ক্যাসিনির পৌঁছানো পর্যন্ত। ভয়েজার এ সময় আর একটা তথ্য জানায়, শনির একদম উপরের বায়ুমণ্ডলে রয়েছে হিলিয়ামের উপস্থিতি, ঠিক যেমনটা বিজ্ঞানীরা ভেবেছিলেন। একই সঙ্গে জানা যায় খুব ধীর গতিতে উপরের হিলিয়াম শনির কেন্দ্রের দিকে ডুবে যাচ্ছে। ভয়েজার 1 এর 9 মাস পরে 25শে আগস্ট 1981 সালে শনির কাছে পৌঁছায় ভয়েজার 2 মহাকাশযান। শনি গ্রহের মাত্র 41,000 কিলোমিটার দূর দিয়ে উড়ে যাওয়া ভয়েজার 2 এর পর্যবেক্ষণে জানা যায় আরও সব চমকপ্রদ তথ্য। ভয়েজার 1 ও ভয়েজার 2 এর পর্যবেক্ষণে জানা যায় শনির বরফে ঢাকা উপগ্রহ এনসেলেডাসের উষ্ণ প্রস্রবণ বা হট ওয়াটার স্প্রিং এর কথা, যা পরে ক্যাসিনির অভিযানে প্রমাণিত হয়েছে। এছাড়া এই দুই সহোদর মহাকাশযান শনি গ্রহের উত্তর মেরুতে চলতে থাকা ষড়ভুজাকৃতির বিশাল ঘূর্ণির অস্তিত্ব আবিষ্কার করে। শনি গ্রহ অভিযান শেষে ভয়েজার 1 ও ভয়েজার 2 এর যাত্রাপথ আলাদা হয়ে যায়। ভয়েজার 1 এর এরপর আর কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না, ছিল শুধুই মহাশূন্যের পানে ছুটে চলা। ওদিকে ইঞ্জিনিয়াররা ভয়েজার 2কে একা স্লিংশট ব্যবহার করে এমন পথে চালিত করেন যাতে তা ছুটে যায় ইউরেনাস আর নেপচুনের দিকে। ইউরেনাস ও নেপচুনের কাছ দিয়ে উড়ে যাওয়া প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র মহাকাশযান ভয়েজার 2। ভয়েজার 2 এর পাঠানো ছবিগুলোই শুধু এই দুই গ্রহের কাছ থেকে তোলা ছবি। 1986 সালের 24শে জানুয়ারি ভয়েজার 2 উড়ে যায় ইউরেনাসের ওপর দিয়ে, মাত্র 8,01,500 কিলোমিটার দূর থেকে। এর থেকেই জানা যায় ইউরেনাসের ঘূর্ণন অন্য গ্রহগুলো থেকে একটু ব্যতিক্রমধর্মী। সব উপগ্রহ কক্ষের ওপর দাঁড়িয়ে ঘুরলেও ইউরেনাস ঘোরে সূর্যের দিকে মুখ করে, অর্থাৎ ইউরেনাসের ঘূর্ণন অক্ষ সূর্যের দিকে মুখ করা। হয়তো অতীতে কোনো এক সময় বড় কোনো সংঘর্ষের দরুন এমন গতির সৃষ্টি হয়েছিল। অদ্ভুত ঘূর্ণনের ইউরেনাসের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় ভয়েজার 2 আবিষ্কার করে ইউরেনাসেও রয়েছে পৃথিবীর মতো চৌম্বক ক্ষেত্র। আরও জানা যায় ইউরেনাসের বলয়ের কথা। এছাড়া ছবি তোলে অনেকগুলি উপগ্রহ আবিষ্কৃত হলেও সবচেয়ে অদ্ভুত ছিল ইউরেনাসের উপগ্রহ মিরান্ডা। মিরান্ডার পৃষ্ঠে বিশাল গর্ত, খালের ছবি পাঠায় ভয়েজার 2। এমনকি কোনোটার গভীরতা ছিল 20 কিলোমিটার পর্যন্ত। গবেষকরা ধারণা করেন অতীতে কখনো মিরান্ডা হয়তো ভেঙে চুরমার হয়েছিল, তারপর আবার আকর্ষণে জোড়া লেগে এই অবস্থায় এসেছে। ভয়েজারের গোল্ডেন রেকর্ড মহাশূন্যে বয়ে নিয়ে চলেছে পৃথিবীর সুর। ভয়েজার 2 এর মহাকাশ যাত্রার শেষ গন্তব্য ছিল নেপচুন গ্রহ। 1989 সালের 25শে আগস্ট
নেপচুনের উপর দিয়ে উড়ে যায় ভয়েজার 2। এই সময় মহাকাশযানটি পৌঁছে গিয়েছিল নেপচুনের উত্তর মেরুর 4,950 কিলোমিটার দূরত্বের মধ্যে। এই যাত্রায় যে কোনো বস্তুর সবচেয়ে কাছ দিয়ে উড়ে যাওয়ার ঘটনা ছিল এটি। যেহেতু এটাই ছিল শেষ গ্রহ পর্যবেক্ষণের জন্য, তাই নাসা এত কাছ দিয়ে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল। এ সময় নেপচুনের যে নীল ছবিটি তোলা হয় তা এখনো পর্যন্ত এই গ্রহের সবচেয়ে প্রচারিত ছবি। নীল মার্বেলের মতো দেখতে এই ছবি মনে এক স্নিগ্ধ অনুভূতি এনে দেয়। নেপচুনের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভয়েজার 2 আবিষ্কার করে যে নেপচুনের বায়ুর গতি বৃহস্পতির তুলনায় অন্তত 3 গুণ বেশি। এই যাত্রায় নেপচুনের সঠিক ভর হিসাব করা সম্ভব হয়। এছাড়া এই সময় নেপচুনের 6টি নতুন উপগ্রহের কথা জানা যায়। আবিষ্কৃত হয় নেপচুনের বলয়। খোঁজ পাওয়া যায় নেপচুনের উপগ্রহ ট্রাইটনের, যে নেপচুনের গতিপথ প্রভাবিত করে। অন্য সব উপগ্রহের চেয়ে ট্রাইটনের গতি উল্টো দিকে। বিস্ময়কর এই ঘটনার কারণ হিসেবে বিজ্ঞানীরা ধারণা করেন ট্রাইটন মূলত কুইপার বেল্টের কোনো বস্তু, যা নেপচুনের মহাকর্ষে কোনো এক সময় বাধা পড়েছিল। কুইপার বেল্ট হলো একটা ডোনাট শেপের মতো দেখতে অঞ্চল। এর মধ্যে বরফের কুচি রয়েছে, কারণ জায়গাটা সূর্যের থেকে অনেক দূরে। শুরু হয়েছে নেপচুনের কক্ষপথের পর থেকেই। এটা বেড় দিয়ে আছে আমাদের সৌরজগৎকে। ট্রাইটনকে পেছনে রেখে ভয়েজার 2 এরপর বেরিয়ে পড়ে শূন্যতার পথে, ভয়েজার 1 এর মতো। মহাশূন্যের পথে যাত্রা করলেও এই দুই মহাকাশযান এরপরও গত 47 বছর ধরে তথ্য দিয়ে চলেছে। পরের কথা বলার আগে সূর্যের হেলিওস্ফিয়ারের কথা বলা যেতে পারে। সূর্য তার চারপাশে ক্রমাগত ছড়িয়ে দিচ্ছে আয়নিত প্লাজমা কণা। এই কণা একটা গোলকের মতো আবরণ তৈরি করেছে। এর বাইরের বুদবুদের মতো অংশ বাধা দিচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্য তারা থেকে আসা মহাজাগতিক প্লাজমাকে। এই বুদবুদের মতো অংশের নাম হেলিওপজ, আর পুরো গোলাকার সীমানাকেই বলে হেলিওস্ফিয়ার। বিজ্ঞানীরা আগে থেকেই এই ব্যবস্থার কথা অনুমান করেছিলেন, কিন্তু এই বুদবুদের অস্তিত্ব ঠিক কত দূরে তার কোনো হিসাব জানা ছিল না। তবে এই অঞ্চলকেই ধরা হয় সূর্যের আওতাভুক্ত অঞ্চল, অর্থাৎ সৌরজগতের সীমানা। যেহেতু এই সীমার দূরত্ব জানা ছিল না, তাই ভয়েজার 1 কখন পৌঁছবে শেষ সীমায় তা আগে থেকে অনুমান করা যাচ্ছিল না। তবে ভয়েজার 1 যখন এই অংশে পৌঁছে যায়, তখন তা থেকে আসা সিগন্যাল বিশ্লেষণ করে জানা যায় যে সে পৌঁছে গেছে আন্তঃনাক্ষত্রিক স্থানে, অর্থাৎ সূর্য এবং অন্যান্য তারার মাঝে যে মহাশূন্য, সেখানে। 2012 সালের 25শে আগস্ট হেলিওপজ পেরিয়ে মানব নির্মিত প্রথম কোনো বস্তু বেরিয়ে যায় সৌরজগতের সীমানা, যা খুবই অসামান্য। এই মুহূর্তে ভয়েজার 1 এর অবস্থান পৃথিবী থেকে 2000 কোটি কিলোমিটারেরও বেশি। তারপরও সে এগিয়ে চলেছে অনন্ত মহাবিশ্বের দিকে, আর প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে পৃথিবীর সঙ্গে। ভয়েজার 1 এর ট্রান্সমিটার 23 ওয়াট শক্তির সিগন্যাল পাঠায় পৃথিবীর দিকে, কিন্তু এর শত শত কোটি ভাগের 1 ভাগও পৌঁছায় না পৃথিবীতে। তবে এই অল্প সিগন্যালই সংগ্রহ করে বিশ্লেষণ করতে পারে নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক। এমনকি পৃথিবী থেকে পাঠানো সিগন্যালও গ্রহণ করতে পারে ভয়েজার যান দুটি। এবার কিছু ভবিষ্যতের কথা বলা যাক।
প্রায় ৩০০ বছরের মধ্যে ভয়েজার 1 পৌঁছে যাবে দূরবর্তী উট মেঘের কাছে। এটা হলো সৌরজগতের চারপাশ ঘিরে থাকা বিশাল বরফের মেঘ, যেখান থেকে তৈরি হয় ধূমকেতু। তারপরেই বিশাল পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় সৌরজগতে। তবে দুঃখের বিষয় হলো, উট মেঘে পৌঁছাবার অনেক আগেই ভয়েজার 1 এর পাওয়ার সিস্টেম বন্ধ হয়ে যাবে। ভয়েজারে শক্তির যোগান দেয় এতে থাকা তেজস্ক্রিয় রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর। কয়েক বছরের মধ্যে এই জেনারেটরের শক্তি এতটাই কমে যাবে যে তার যন্ত্রপাতিগুলো চালাতে পারবে না। মহাকাশযানের অভিমুখ নিয়ন্ত্রণের জন্য থাকা জাইরোস্কোপিক সিস্টেমও তখন আর কাজ করবে না। তথ্য সংগ্রহ করে তা সংরক্ষণের ব্যবস্থাও বন্ধ হয়ে যাবে। তবে তার আগে নাসা শক্তি বাঁচাতে একটার পর একটা যন্ত্রের সুইচ অফ করে দেবে পৃথিবীতে বসেই। 2025 থেকে 2030 সালের মধ্যে ভয়েজারের জেনারেটর আর এমন কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না যা দিয়ে কোনো যন্ত্রপাতি সচল রাখা যাবে। তবু 5 বছরের মিশন বেড়ে 47 বছর সচল থাকার পরও হয়তো 50 বছর হওয়ার মতো ভাগ্যবান আমরা হব। তারপর উট মেঘের মধ্যে দিয়ে চলবে তার নিঃসঙ্গ যাত্রাপথ। এই যাত্রা হয়তো চলবে টানা 30,000 বছর। 40,000 বছর পরে গিয়ে ভয়েজার 1 পৌঁছবে গলিয়াদ 445 নক্ষত্রের কয়েক আলোকবর্ষের মধ্যে। তবে এতেই কিন্তু শেষ নয়, কারণ ভয়েজার মহাকাশযান দুটিতে রয়েছে দুটি একই রকম গোল্ডেন রেকর্ড। এই গোল্ডেন রেকর্ডে ধারণ করা আছে পৃথিবীর বিভিন্ন শব্দ ও ছবি। দেওয়া আছে মানব সভ্যতার কিছু নিদর্শন। নির্দেশ করা আছে বিভিন্ন পালসারের তুলনায় পৃথিবীর অবস্থান। পালসার হলো একটি অত্যন্ত উচ্চ গতির চৌম্বক আবর্তিত নিউট্রন তারকা, যা একটি নির্দিষ্ট কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে থাকে। যেহেতু এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ পালস হিসেবে লক্ষ্য করা যায়, তাই এদের বলা হয় পালসার। মহাজাগতিক দূরত্ব নির্ণয়ে সাহায্য নেওয়া হয় পালসারের। ভয়েজারের গোল্ডেন রেকর্ডে বিভিন্ন পালসারের সাথে পৃথিবীর দূরত্বের এক পথনির্দেশ ম্যাপ দেওয়া আছে এই রেকর্ডকে চালাবার নির্দেশাবলী। এই রেকর্ড তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে। তার উপর দেওয়া হয়েছে ইউরেনিয়াম 238-এর প্রলেপ। এর দ্বারা গোল্ডেন রেকর্ডের বয়স বিশ্লেষণ করা যাবে, কারণ ইউরেনিয়াম 238-এর অর্ধজীবন 100 কোটি বছর। ভবিষ্যতে কি সত্যি কোনো বুদ্ধিমান প্রাণীর হাতে পড়বে এই গোল্ডেন রেকর্ড? আমরা তা জানি না, তবে আশাবাদী হতে ইচ্ছা করে মানুষের। অসীমের মধ্যে বেঁচে থাকাই তো মানুষের চিরদিনের স্বপ্ন। তবে কেউ গোল্ডেন রেকর্ড না পেলেও মানুষের কীর্তি ভয়েজারে করে বেঁচে থাকবে 100 কোটি বছর। কারণ এই রেকর্ড এমনভাবে তৈরি করা হয়েছে যে 100 কোটি বছর পরেও তা চালানো যাবে। ভয়েজার মিশনের 2 রোবট মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু, আর সৌরজগতের বাইরে পৌঁছানো মানব নির্মিত একমাত্র বস্তু আমাদের সবার বার্তা অসীমে নিয়ে যাচ্ছে। এ কথা ভাবলেই তো কেমন শিহরণ হয়, তাই না? 47 বছরের এই মহাকাব্যিক যাত্রা তাই আমাদের আশাবাদী করে, আমাদের গৌরবকে বাড়িয়ে দেয় শতগুণ। বিশাল মহাবিশ্বে আমাদের ক্ষুদ্র অবস্থানকে মনে করিয়ে দেয়। তবে তা আমাদের খাটো করে না, বরং বিশালই মহাবিশ্বের অংশ হতে পারার গৌরব অনুভব করতে দেয়। কেমন লাগলো আজকের পডকাস্ট? কমেন্ট করে জানাবেন। আর এই রকম অজানাকে জানার নতুন ভিডিও দেখতে চাইলে সৌরভস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।